ওই তো তোদের দাদা ভাইয়ের বোনকে নিয়ে কথা হচ্ছিল। ওনারা তো গ্রামে থাকেন, তো আমরা ভাবছিলাম আমরা সবাই গ্রামে বেড়াতে যাব তোর দাদা ভাইয়ের বোনের বাড়িতে। অনেক দিন হলো ওখানে যাই না। সেই যে স্বামী আর বাবা মা মারা যাওয়ার আগে গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। এবার ভাবলাম সবাই একসাথে যাব। মাহাতিম ও যেহেতু আছে, আর ওনারাও মাহাতিমকেও দেখে নিবে। আর দাদা ভাইয়ের বোনও তো মাহাতিমকে অনেক পছন্দ করতেন ছোটবেলায়, অনেক ভালোবাসতেন ওকে ওকে ওনারা অনেক দিন দেখেনি, তাই ওনারা আমাদের যেতে বলেছে সবাইকে, বিশেষ করে মাহাতিমকে। বাবা মার কথা শুনে সামিয়া মন কিছুটা খারাপ হয়ে গেল, তাই আর ও কোনো কথা বলছে না। মিমি তো দাদিমার কথা শুনে খুশিতে লাফাচ্ছে। গ্রামের সব কিছু মিমির অনেক ভালো লাগে। অনেক দিন হলো গ্রামে বেড়াতে যায়নি, সে ছোট্টবেলা গিয়েছিল আর এখন আবার যাবে। খুশিতে যেন মিমির তরই সইছে না, যেন এখনই চলে গেলে ভালো হতো। তাহলে কাল আমরা সবাই গ্রামে যাচ্ছি। মাহাতিমকেও বলতে হবে, ও যদি যেতে রাজি না হয় তাহলে ওনারা অনেক রাগ করবে। ঠিক আছে দাদিমা। রাতে মাহাতিম বাসায় আসার পর মিমি বলে, আপনাকে একটা কথা বলার ছিল, বলবো? বলো, কি বলবে? আসলে দাদাই দিদিমারা সবাই যাচ্ছিল গ্রামে দাদাইয়ের বোনের বাড়িতে যেতে। আপনিও আমাদের সাথে যাবেন? আমি কোথাও যাব না, আর অফিসে অনেক কাজ আছে, আর তোমারও কোথাও যাওয়া হচ্ছে না। এটা মাথায় ঢুকিয়ে নাও। বাকিরা সবাই গেলে যাক। কথাটা শুনে মিমির মনটাই খারাপ হয়ে গেল, আর রাগও হলো। ও কত খুশি ছিল গ্রামে যাওয়া নিয়ে, আর এই ব্যাটা কিনা ওর আনন্দের জল ঢেলে দিল। খাটাস বেটা। বলে মনে মনে গালি আওড়ালো। কি কিছু বললে? বলছিলাম যে গ্রামে গেলে কি হবে, চলেন না ঘুরে আসি। গ্রাম থেকে বিয়ের পর তো আমরা কোথাও বেড়াতে যাইনি, প্রথম না হয় গ্রামেই যাই ঘুরতে। আর আমার তো অনেক দিন গ্রামে যাওয়া হয়নি, আপনিও জানি। চলেন না এবার যাই, প্লিজ, না করবেন না? বললাম না যাব না। তোমারও কোথাও যাওয়া হচ্ছে না, কথাটা মাথায় ঢুকিয়ে নিতে। এবার নিচে যেয়ে আমার খাবার রেডি করো, আমি আসতেছি। মিমি মাহাতিমের যাওয়ার দিকে মন খারাপ করে তাকিয়ে থাকে, আর মনে মনে বলে, এই বেটা আমার একটাও কথা শোনে না, আমার কোনো কথা রাখে না। বদলোক, খাটাস লোক কোথাকার আসছে। হ্যাঁ, খাবার রেডি করো, আমি খাবার খাবো। তো সব বলে নিচে চলে যায়। কিছুক্ষণ পর মাহাতিম ফ্রেশ হয়ে নিচে আসে খাবার খেতে। সবাই খাবার টেবিলে বসে আছে। এতক্ষণ মাহাতিমের জন্য সবাই অপেক্ষা করছিল একসাথে খাবে বলে। মাহাতিম একটা চেয়ার টেনে বসে পড়লো খাবার খেতে। তখনই ওর দাদাই বলল, মাহাতিম, তুই কি কাল ফ্রি আছিস? কেন দাদাই? না, বলছিলাম যে কাল আমরা সবাই আমার বোনের বাড়ি গ্রামে বেড়াতে যাব। তুইও যাচ্ছিস আমাদের সাথে? না দাদাই, আমি যেতে পারবো না, অফিসে আমার কাজ আছে। তোমরা বরং সবাই চলে যাও। আমরা সবাই তো যাব, সাথে তুইও যাবি। আর 2 দিনের তো ব্যাপার, 2 দিন কাজ না করলে কিছুই হবে না। না দাদাই, কাল আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তাই আমি যেতে পারবো না। তোমরা চলে যাও। তুইও আমাদের সাথে যাবি, না হলে আমরাও যাব না। দাদাই, তোমরা সবাই চলে যাও। আমার জন্য তোমরা কেন যাওয়া বন্ধ করবে? শুধু আমরা না, তুমিও আমাদের সাথে যাচ্ছ, ব্যাস। আমি আর না শুনতে চাই না। মাহাতিম আরো কিছু বলতে যাবে, তার আগেই দাদিমা বলে, আবার যদি না বলিস তাহলে কিন্তু আমরা সবাই আর মিমিও অনেক কষ্ট পাবে। ও কত খুশি ছিল গ্রামে যাওয়া নিয়ে, আর তুই যাবি না বলে ও বেচারি মন খারাপ করে দিয়েছে। কথাটা শুনে মাহাতিম রিমির দিকে তাকায় আর দেখে মিমির মন সত্যিই খারাপ, কান্না করে দেওয়ার মতো অবস্থা। তাই মাহাতিম আর না করলো না, বলল ও যাবে, কিন্তু মিটিং শেষ করে। সবাই আগে চলে যাবে, ও আর মিমি একসাথে যাবে। কথাটা শুনে মিমি সহ সবাই খুশি হয়ে যায়। আর দাদাই বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তুই গেলেই হবে। আর সবাই এখন রুমে যেয়ে সব কিছু প্যাক করে নাও, কাল সকালে আমরা বের হব। খাওয়া দাওয়া শেষে সবাই যে যার রুমে চলে আসে। মিমি রুমে এসে ব্যাগ গোছানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। অতিরিক্ত খুশির কারণে ও কোনো কাজ ঠিক করে করতে পারছে না।
যেটা করতে নিচ্ছে সবটাতেই বিঘ্ন ঘটছে। মাহাতিম মিমির কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে মুখে হাত দিয়ে। তখনই মিমি মাহাতিমকে বলল, আরে আপনি হাসছেন কেন? কোথায় আমাকে হেল্প করবেন সবকিছু গোছাতে, তা না করে আপনি হাসছেন? তো হাসবো না? তুমি তো কোনো কাজটাই ঠিক মতো করতে পারো না। যেটা করতে যাও ওইটাও তো ঠিক মতো করতে পারো না। আমি পারছি না যেহেতু আপনি তো আমাকে একটু হেল্প করতে পারেন, আসুন হেল্প করেন। নিজে নিজে করে নাও। আর এত কিছু নিচ্ছ কেন? আমরা কি সারা জীবনের জন্য যাচ্ছি? নাকি মাত্র তো 2 দিনের জন্য যাচ্ছি, তাই অল্প কিছু নাও। কি বদলোক রে বাবা, আমাকে তো একটু হেল্প করতে পারে, তা না করে ঘুমাতে চলে যাচ্ছে। এই জন্যই তো বেড়ারে এত বকাদি, খটাস বেড়া কোথাকার। সকালে সবাই রওনা হয়ে গেছে। গ্রামের উদ্দেশ্য বডিগার্ডরা ওর সাথে যায় আর মাহাতি মিমিকে নিয়ে চলে আসে অফিসে। ওরা মিটিং শেষ করেই রওনা দেবে। জোবান আর আরও কিছু বডিগার্ডরা মাহাতিমদের সাথে যাবে। অফিসে এসে মাহাতিম মিমিকে ওর কেবিনে বসে রেখে জোবানকে বলে, আর তুই ওর ওখানে থাক, ওর কিছু প্রয়োজন হয় কিনা দেখিস। আমি মিটিং সেরে আসছি। ভাবি আপনার কি কিছু লাগবে? না কিছু লাগবে না, আপাতত এই চকলেটগুলো শেষ করি। আর আপনি আমাকে অফিসটা একটু ঘুরিয়ে দেখান ভাইয়া। আচ্ছা ভাবি আসেন, আপনাকে অফিসটা ঘুরিয়ে দেখাচ্ছি। বলে দুজন একসাথে অফিস ঘুরে ঘুরে দেখছে। মিমি এর আগেও অফিসে এসেছিল, কিন্তু পুরো অফিস ওভাবে ঘুরে দেখা হয়নি, তাই আজ দেখে নিচ্ছে। এইভাবে আরও অনেক সময় কেটে যায়। মাহাতিমেরও মিটিং শেষ হয়ে তারপর ওরা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িতে মিমি আর মাহাতিম বসে আছে। মাহাতিম ড্রাইভ করছে আর মিমি গাড়ির গ্লাস খুলে দিয়ে প্রকৃতির বাতাস অনুভব করছে। মাঝে মধ্যে ওর লম্বা চুলগুলো গিয়ে মাহাতিমকে ডিস্টার্ব করছে, কিন্তু মাহাতিম ওকে কিছুই বলছে না। ও এক মনে গাড়ি চালাচ্ছে। তখন মিমি ভাবে ওর চুল হয়তো মাহাতিমকে ডিস্টার্ব করছে, তাই চুল বাঁধতে নেয়। তখনই মাহাতিম বলে, খোলা চুলে তোমাকে অনেক কিউট লাগছে, ওভাবেই থাকুক, বাঁধার দরকার নেই। কথাটা শুনে মিমি একটু লজ্জা পেয়ে যায়, সাথে খুশিও হয়। তাইও আর চুল বাঁধে না, আবারও মন দেয় প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে। এইভাবে অনেকক্ষণ জার্নির পর শেষমেশ এসে ওরা পৌঁছায় গ্রামে। পরিবারের সবাই অনেক আগে থেকেই এসেই পৌঁছে গেছে। মাহাতিমের গাড়ি এসে থামে বড় একটা বাড়ির সামনে। গ্রামের সবচেয়ে বড় বাড়ি, চেয়ারম্যান বাড়ি। গ্রামের সবাই চেনে এই বাড়ি, তাই ওদের আসতে অসুবিধা হয়নি। মাহাতিম ছোটবেলা যদিও এসেছিল বাবা মার সাথে, এখন একটু পথ ভুললেও গ্রামের লোকদের জিজ্ঞেস করে চলে এসেছে। গাড়ি থেকে নেমে মাহাতিম মিমির মাথায় কাপড় দিয়ে দেয় আর বলে, এখন বউ বউ লাগছে। মিমি আবারও কিছুটা লজ্জা পায়। পরে ওরা বাড়িতে ভেতরে প্রবেশ করে। বড় দাদি মাহাতিম আর মিমিকে দেখে অনেক খুশি হয় আর ওদের জড়িয়ে ধরে। বাড়ির অন্যরা ও এগিয়ে আসে। পরে ওরা সবার সাথে কৌশল বিনিময় করে। নতুন বর বউ হওয়ায় বাড়ির সবাই ওদের বরণ করে নেয়। মিমিদের জন্য অনেক রকমের খাবারের আয়োজন করা হয়। গ্রামের পুকুরের তাজা মাছ অনেক মজার হয়। বড় দাদির ছেলে আহসান চাচা পুকুর থেকে মাছ ধরেছে আর সেই মাছ রান্না করেছে চাচি। আরও অনেক ধরনের খাবারের আয়োজন করা হয়েছে। সবাই একসাথে মজা করে খাওয়া দাওয়া করে শেষ করে নেয়। এভাবেই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যায় সবাই একসাথে চা খাচ্ছে আর আড্ডা দিতে বসেছে। বড় দাদি মাহাতিমের ছোটবেলার গল্প জুড়ে দেয়। মাহাতিম ছোটবেলা কেমন ছিল, কি করতে ভালোবাসতো, ইত্যাদি ইত্যাদি। মিমি দাদির কথা শুনছে আর খুশি হচ্ছে মনে মনে যে উনি ওর ছোটবেলার কথাও মনে রেখেছেন। এইভাবেই গল্প করতে করতে রাত হয়ে যায়। রাতে সবাই একসাথে ডিনার করে। আর যখন ঘুমানোর পালা আসলো, তখন সব মেয়েরা নাকি একসাথে ঘুমাবে আর ছেলেরা একসাথে। কথা শুনে মাহাতিমের একটু মন খারাপ হয়। তখনই দাদি বুঝতে পারে বউকে রেখে ঘুমাতে মাহাতিমের ভালো লাগছে না, তাই তিনি মাহাতিমকে মজা করে বলেন, কি দাদু ভাই, বউ রেখে ঘুমাতে কি তোমার কষ্ট হবে? না দাদি, কষ্ট হবে কেন?
কথাটা মাহাতিম মুখে বললেও মনে মনে ঠিকই চাচ্ছিল বউয়ের সাথে থাকতে, কিন্তু কি করার, দাদির কথাও শুনতে হবে ও বেচারা কে বউ ছাড়া থাকতে হবে 2 দিন। আমি বুঝতে পারছি সব কিছু দাদুভাই, কিন্তু কি আর করার, বউ তো রেখে আজ তোমাকে থাকতে হবে, যে তোমার বউ কিন্তু কেউ নিয়ে যাবে না। আচ্ছা দাদি, সমস্যা নাই, তোমরা একসাথে ঘুমাও। বলে মাহাতিমও চলে যায় সব ছেলেদের কাছে অন্য রুমে। তো আর কি, শেষমেশ ছেলে মেয়েরা আলাদা ঘুমালো। মাঝরাতে মিমির অনেক পানি পিপাসা পাচ্ছিল, তাইও যায় পানি খেতে, কিন্তু ড্রিম লাইটের আলোতে কিছুই ভালো করে দেখতে পাচ্ছিল না, আর লাইটও জ্বালাতে পারছিল না, যদি সবার ঘুম ভেঙে যায় সেই ভাবে। তারপরও কোনো রকমে যায় কিচেনে, কিন্তু কিছু একটার সাথে ওর ধাক্কা লেগে যায়, ও ভয় পেয়ে যায়, চোর ঢুকেছে মনে করে। আরও যখনই চিল্লাতে যাবে মাহাতিম ওর মুখ ধরে নেয় হাত দিয়ে আর বলে, আরে এটা আমি মিমু, তোমার বর, ভয় পেও না। তারপর ও মিমির মুখ থেকে হাত সরায়। মিমি জোরে জোরে নিঃশ্বাস নেয় আর বলে, দিয়েছিলেন তো ভয় পাইয়ে। এখন যদি চিল্লাতাম আর সবাই চলে আসতো, তখন কি না কি মনে করতো। যা মনে করার করতো, আমি আমার বউয়ের কাছে থাকলে ওদের কি? ওদের কি মানে ওরা তো আপনাকে বউ পাগল মনে করতো, আর বলতো বউ রেখে একদিনও থাকতে পারছি না, বেচারা। হ্যাঁ, আমি তোমার প্রেমে পাগল, ওরা আমাকে বউ পাগল মনে করলে কি যায় আসে আমার? আপনার তো কিছু যায় আসে না, কিন্তু আমার তো লজ্জা করবে। লজ্জা করবে কেন শুনি? স্বামীর কাছে আসতে আবার লজ্জা কিসের? জানি না, কিন্তু আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাবতী বউটা রে, এত লজ্জা কেন তোমার? কথাটা শুনে মিমি আরো লজ্জা পায়। পরে মাহাতিমের পাশ কাটিয়ে পানি খেতে চলে যায়। মাহাতিম ও মিমির পিছু পিছু যায়। পানি খাওয়া শেষে মিমি মাহাতিমকে বলে, আচ্ছা, আপনি এখানে কেন এসেছিলেন? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যাই একবার দেখে আসি আমার বউটা কি করছে, কিন্তু তোমাকে দেখা যাচ্ছিল না সবার মাঝে, তাই ভাবলাম তোমাকে ডাকবো, কিন্তু কোনো সুযোগ পাচ্ছিলাম না। পরে দেখি তুমি উঠেছ, তাই আমিও পিছু পিছু চলে এসে তোমার সামনে দাঁড়াই, আর তখনই ধাক্কা লাগে তোমার সাথে। ও আচ্ছা, তাহলে আপনি আমার জন্য এসেছেন। হ্যাঁ, আপনি তো দেখছি সত্যি সত্যি বউ পাগল হয়ে যাচ্ছেন মিস্টার। হয়েছি তো, শুধু তোমার প্রেমে পাগল হয়েছি, আমার পিচ্চি বউটা। মিমি আবারও লজ্জা পায় মাহাতিমের কথাই, আর লজ্জায় মাথা নিচু করে তাকিয়ে আছে। তখনই মাহাতিম মিমির হাতে ধরে হালকা টান দেয়। মিমি তো আরও লজ্জা পায় আর মাহাতিমের থেকে পালাতে চায়। যখনই দৌড় দেবে সামনে দেখতে পায় দাদি দাঁড়িয়ে আছে। দাদিকে দেখে মিমি বেচারি আরও লজ্জা পায়। তখনই দাদি বলে ওঠেন, কি দাদু ভাই, এখানে এসে প্রেম শুরু করে দিয়েছো? কি করব দাদি, বলো, তোমাদের জন্য তো প্রেম করার সুযোগই পাচ্ছিলাম না। তোমরা আমার বউটাকে তোমাদের কাছে রেখে দিলে, আর এখন যেহেতু বউকে কাছে পেলাম, তাহলে প্রেম করার সুযোগটা কিভাবে মিস করি বলো তো? দাদি মাহাতিমের কথা শুনে হাসলেন আর বললেন, ঠিক করেছে দাদু ভাই, সুযোগ মিস করো না, করনি। তোমার দাদাও এমন করতেন, আমার সাথে সুযোগ পেলে প্রেম করা শুরু করে দিতেন। আমার তো এখন ইচ্ছে করছে তোমার সাথে প্রেম করতে। ও, বুড়ো বয়সে কি ভীমরুধি ধরেছে নাকি আপনার? তুমি তো এখনই মনে করিয়ে দিলে অতীতের কথা, তাই আমার একটু শখ জাগলো আর কি প্রেম করার। হয়েছে, আপনার আর প্রেম করা লাগবে না, এবার ঘুমোতে যান, অনেক রাত হয়েছে। আর দাদু ভাই, তুমিও ঘুমোতে যাও, বাকি প্রেম কাল করে নিও। বলে তিনিও মিমিকে নিয়ে চলে যান ঘুমাতে। মিমি যেতে যেতে মাহাতিমের দিকে তাকাচ্ছিল, আর মাহাতিম মিমির দিকে তাকিয়ে চোখ টিপ মারে। পরের দিন সকালে সবাই বের হয় গ্রাম ঘুরে দেখতে। মিমি, রিমি, সামিয়া, মাহাতিম, আহসান, চাচার ছেলে শিহাব যে ক্লাস 10-এ পড়ে, আর মেয়ে সানিয়া যে মিমির সাথেই পড়ে, কিন্তু গ্রামের একটা কলেজে। বড়রা সবাই বাড়িতেই আছে, গল্প করছে একসাথে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে চলেছে মাহাতিম আর মিমি। বাকিরা সবাই অনেকটা এগিয়ে গিয়েছে, আর ওরা পিছন পিছন যাচ্ছিল। পথে মিমি দেখতে পায় একটা আম গাছ। আম দেখে মিমির জিভে পানি চলে আসে। লোভ সামলাতে না পেরে মাহাতিমকে বলে। তখন মাহাতিম বলল,
আমি মানুষের কাছে আম পারবো কেন? মানুষ দেখলে কি বলবে? মানুষ কিছু বলবে না, প্লিজ আমায় পেরে দেন না। আমি পারবো না। তোমার লাগলে তুমি নিজে পেরে খাও। আপনি আপনার বউয়ের জন্য সামান্য আম পেড়ে দিতে পারছেন না? আবার আপনি নাকি আপনার বউকে অনেক ভালোবাসেন, বউয়ের জন্য পাগল। এখন তো আমার এসব কথা মিথ্যে বলে মনে হচ্ছে। তুমি কি আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করছো নাকি মিমু? ইমোশনালি ব্ল্যাকমেল করবো কেন? যা বলছি সত্যিই তো বলছি। যদি আপনি আমাকে ভালোবাসতেন তাহলে আম পেড়ে দিতে আমাকে কোনো সমস্যাই হতো না। আচ্ছা, আম পেড়ে দিলে যদি তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি তাহলে ঠিক আছে, আমি আম পেড়ে দিচ্ছি। বলে মাহাতিম লাফ দিয়ে দুটো আম পেড়ে নেয়। তখনই আম গাছের মালিক বের হয়ে বলে, এ কে রে আমার আম পাড়তেছে? বলে এগিয়ে আসতে থাকে মাহাতিমদের দিকে। মিমি তখন মাহাতিমকে বলে, দৌড়ান আমার সাথে। বলে দুজন ভৌ দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে ওরা রিমিদের কাছে চলে আসে। তখন সামিয়া ওদের জিজ্ঞেস করলো, ভাইয়া, ভাবি, তোমরা এভাবে দৌড়াচ্ছ কেন? তোমরা কি দৌড়ানোর প্রতিযোগিতা করছো নাকি? আগে একটু রেস্ট নিয়ে নিই বোন, তারপর তোরে বলতেছি সব। বলে মিমি আর মাহাতিম কিছুক্ষণ একটা তেরা বাঁকা গাছের উপর বসে এতক্ষণ দৌড়ানোর জন্য দুজন হাঁপিয়ে গেছে। তারপর মিমি বলতে শুরু করে কেন ওরা দৌড়াচ্ছিল। আম গাছের মালিক মহিলাটি ওদের দৌড়ানি দিছে। কথাটা শুনে রিমি, সামিয়া সহ বাকিরা সবাই হাসিতে ফেটে পড়ে। সামিয়া বলে, দেখছো ভাবি, আমার ভাইয়া তোমাকে কত ভালোবাসে যে অন্যের গাছের আম পাড়তেও দ্বিতীয়বার ভাবেনি। দেখছি কত ভালোবাসা। তাই তো ভয় পেয়ে এমন দৌড়ে চলে আসলেন। যদি ভালোবাসা থাকতো তাহলে সাহস করে আরো আমও পেরে নিতেন। তোমাকে আমি একটা দিই আর দুইটা দিই, আম তো পেরে দিয়েছি তাই না? কোথায় তুমি স্বামীর সুনাম করবে যে আমার স্বামী রিস্ক নিয়ে আমাকে আম পেরে দিয়েছে, তা না করে বদনাম করছো? এইটা কিন্তু আমি মেনে নেব না, বলে দিলাম। হ্যাঁ, এত সুনাম করে কি হবে শুনি? আপনি না কত সাহসী। তাহলে একটা মহিলা দৌড়নিতে ভয় পেয়ে চলে এলেন কেন? তাহলে কি আমি শুধু শুধু ওই মহিলার মার খাওয়ার জন্য বসে থাকতাম নাকি? মহিলারা যে ভেজাইলা হয় তা কি আর আমি জানি না নাকি? কি বললেন আপনি? মহিলারা ভেজাইল্লা? হ্যাঁ হয়, তাহলে আপনি আমাকেও ভেজাইল্লা বলছেন? আপনি একটা বদলোক, খটাস বেটা। আরে, আমি কি তোমার কথা বলেছিলাম নাকি ওই মহিলার কথা বলেছিলাম? তুমি শুধু শুধু রাগ করছো কেন বলো তো? ভাবি, তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো। ভাইয়া কিন্তু তোমাকে কথাটা বলেনি। মিমি আর কিছু বলল না। সবাই মিলে সারা গ্রাম ঘুরলো আর অনেক মজা করলো। বিকেলে মিমিরা সবাই বসে বসে আম খাচ্ছে। তখনই বড় দাদি আসলেন। এসে মিমির পাশে বসে গল্প করতে লাগলেন। মিমিকে বললেন, দিদি ভাই, বিয়ের তো অনেক দিন হয়ে যাচ্ছে, তা খুশির খবর কবে শুনছি আমরা? কথাটা শুনে মিমি ভীষণ খায়, সাথে মাহাতিম ও মিমি তো লজ্জে লাল হয়ে যায়। তখনই বড় দাদি মিমিকে বলে, আরে আরে আস্তে খাও, তোমরা খাওয়া শেষ করো, আমি না হয় পরে কথা বলবো। বলে তিনি উঠে চলে যান মিমির মা দাদিমার কাছে। এদিকে বড় দাদি যাওয়ার সাথে সাথে রিমি আর সামিয়া মিমিকে বারবার বলছে খুশির খবর কবে শুনছি বলে ওরা মজা নিচ্ছে। মাহাতিম বেচারা লজ্জায় উঠে চলেই গেছে। দাদি যাওয়ার সাথে সাথে শুধু বেচারি মিমি এদের মাঝে ফেসে যায়। বেচারি না পারছে কিছু বলতে আর না পারছে লজ্জা লুকাতে, সব কিছু শুধু সহ্য করে যাচ্ছে। সন্ধ্যায় সবাই একসাথে গল্পের আসর জমায়। দাদি ওনার বিয়ের কাহিনী সবাইকে শোনাচ্ছেন আর সবাই মনোযোগ দিয়ে শুনছে। বিয়ের সময় আমার অনেক কম বয়স ছিল। তোদের দাদা আমাকে আম পাড়াতে দেখে নেয়, সে দেখাতেই আমাকে ওনার পছন্দ হয়ে যায়। তারপর আরও কয়েকবার আমাদের দেখা হয়েছে, আমারও তোর দাদাকে ভালো লেগে যায়। পরে তোদের দাদার বিয়ের প্রস্তাব পাঠায় আমার বাবার কাছে আর আমাদের বিয়ে হয়ে যায়। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো ছিলেন। আমি তখন কম বয়স সময় অনেক কিছু বুঝতাম না। আমার শাশুড়ি মা আমাকে সব শিখিয়ে বুঝিয়ে নিতেন। এইভাবে আরও অনেক গল্প করেন তিনি। গল্প শেষে রাতে খাওয়া দাওয়া করে সবাই আগের দিনের মতো যে যার জায়গায় ঘুমাতে চলে যায়।
বেচারা মাহাতিমের আজও মন খারাপ হয়ে যায়। বউকে রেখে ঘুমোতে হবে বলে, কিন্তু কি আর করার, আজ শেষ দিন। একটু কষ্ট করে হলেও বউকে রেখে ঘুমাতে হবে, তাই ও সব ছেলেদের সাথে শুয়ে পড়ে। পরের দিন সকালে নাস্তা করে মাহাতিমরা বড় দাদা দাদিদের থেকে বিদায় নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে। আজ মাহাতিম, মিমি, রিমি, সামিয়া একসাথে আর বাকিরা সবাই একসাথে আসে। বাড়ি এসে সবাই ফ্রেশ হয়ে নেয়। আজ মাহাতিম বউয়ের সাথে ঘুমাতে পারবে বলে খুশি হয়। বেচারা 2 দিন বউকে রেখে অনেক কষ্ট করে থেকেছে, এখন থেকে আর বউকে রেখে শুবে না। রাতে মাহাতিম মিমির পাশে শুয়ে আছে আর মিমির সাথে দুষ্টুমি করছে। আর দুষ্টুমি করে মিমিকে বলে, মিমু পাখি চলো না, আমরা খুশির খবর নিয়ে আসি। তুমি শুধু শুধু টক না খেয়ে খুশির খবর সবাইকে দিয়ে টক খাও। মাহাতিমের কথায় মিমি লজ্জা পায় আর বলে, আপনি কি যে বললেন না? আমি তো ঠিকই বললাম, শুধু শুধু টক খাওয়ার থেকে খুশির খবর শুনিয়ে টক খাওয়া অনেক ভালো। মিমি আবারও লজ্জা পায় আর মাহাতিমের বুকে মুখ লুকায়। এভাবে দুষ্টু পাখি খুনসুটি করে ওরা ঘুমিয়ে পড়ে। এভাবেই কেটে যায় 1 মাস। দেখতে দেখতে রিমির বিয়ের দিন ও চলে আসে। এই 1 মাস আয়ন রিমির সাথে ফোনে কথা বলেছে, ঘুরেছে। কাল রিমির গায়ে হলুদ। 1 সপ্তাহ আগে থেকে সব মেহমানদের দাওয়াত করে রাখা হয়েছে। বিয়ের সব বাজার কেনাকাটা সব কিছু শেষ। এখন 1 সপ্তাহের মধ্যে সব কিছু করে রেখেছেন রিমির বাবা। মেয়ের বিয়ে বলে কথা, বড় মেয়ের বিয়ে ধুমধাম করে দিতে পারেননি, পরে আবার ধুমধাম করে দেবেন বলে, তাই বলে ছোট মেয়ের বিয়ে তো ছোট করে দিতে পারেন না। তাই 1 সপ্তাহ আগে থেকে সব কিছু করা শুরু করে দিয়েছিলেন। গায়ে হলুদের স্টেজ সাজানো হয়েছে বাগানের পাশে। ইতিমধ্যে সবাই রেডি হয়েও গিয়েছে। আয়নরাও চলে এসেছে। আয়ন রিমির সাথে মিল রেখে হলুদ রঙের পাঞ্জাবি আর রিমি হলুদ লেহেঙ্গা পরেছে। ইতিমধ্যে রিমির সাজ কমপ্লিট। পার্লারের লোকেরা বাসায় এসে সাজিয়েছে রিমিকে। হলুদ লেহেঙ্গাতে রিমিকে যেন একদম হলুদ পরি লাগছে। মিমি হলুদের মধ্যে লাল রঙের লেহেঙ্গা পরেছে আর হালকা সেজেছে। সামিয়া কমলা কালারের লেহেঙ্গা আর সাইমাও কমলা কালারের মধ্যে লেহেঙ্গা পরছে। মাহাতিম মেরুন কালারের পাঞ্জাবি পরেছে। বাকিরা সবাই যে যার মতো পরে নিয়েছে। রাতে শুরু হয় হলুদের অনুষ্ঠান। সবাই এক এক করে আয়ন আর রিমিকে হলুদ ছুঁয়ে দেয়। একপাশে সঙ্গীত শিল্পীরা গান করছে আর নৃত্যশিল্পীরা নাচ করছে। সাইমা একপাশে দাঁড়িয়ে নাচ দেখতেছিল। হঠাৎ খেয়াল করলো ওর পাশ দিয়ে আরিয়ান যাচ্ছে। ও তো আরিয়ানকে দেখে আবারও ক্রাশ খায়। আরিয়ান হলুদ কালারের একটা পাঞ্জাবি পরেছে আর সবাই কে কি করছে সবার খেয়াল রাখছে। বোনের বিয়ে বলে কথা, কোনো কিছুতে ব্যাঘাত ঘটতে দেওয়া যাবে না। সামিয়া খেয়াল করে আরিয়ান ওর দিকে আসছে। তখনই ওর হার্টবিট বেড়ে যায় আর লজ্জাও পাচ্ছে কিছুটা। আরিয়ান ওর পাশে এসে জিজ্ঞেস করলো, খাওয়া দাওয়া করেছো নাকি বসে বসে শুধু এইগুলাই দেখে যাচ্ছ? খেতে হবে না? সাইমা বলল, খাইনি এখনো, সামিয়া আর মিমির সাথে খেয়ে নেব। আপনি খেয়েছেন? আমি পরে খাবো, তুমি যাও মিমিদের সাথে খেয়ে নাও, ওরা তোমার জন্য অপেক্ষা করছে। আপনিও চলেন না, আমাদের সাথে খাবেন? এত কথা না বলে তুমি খেতে যাও, আমি পরে খেয়ে নেব। আরিয়ান চলে যায়। সাইমার রাগ হয় আরিয়ানের চলে যাওয়া দেখে আর মনে মনে বলে, কি লোক রে বাবা, মানুষকে শুধু অর্ডার দিতে পারে কিন্তু নিজে কারোর কথা শুনে না, আজব লোক একটা। পরে সাইমাও চলে যায় মিমিদের কাছে। সবাই খাওয়া শেষে গায়ে হলুদ ও শেষ হয়। শুরু হয় মেহেদি পরানো। রিমিকে সুন্দর করে মেহেদি পরিয়ে দেয় পার্লারের লোকেরা আর হাতের মাঝে আয়নের নামের প্রথম অক্ষর লিখে দেয়। এইভাবেই শেষ হয় মেহেদি অনুষ্ঠান। আয়নরা রাতে চলে যায় ওদের বাসায়। কাল কমিউনিটি সেন্টারে ওদের বিয়ে পড়ানো হবে। পরের দিন রিমিরা সবাই মিলে পার্লারে চলে যায় আর বাকি সবাই কমিউনিটি সেন্টারে চলে গিয়েছে। সব গেস্টরাও চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে আয়নরাও এসে পৌঁছায় সেন্টারে।
রিমিরাও চলে আসে। মিমি পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে, রিমির জোড়াজড়িতে সাথে একটু মেকআপ করেছে। মাহাতিম সাদা শার্ট ইন করে কালো প্যান্টের সাথে আর উপরে নেভি ব্লু কোট পরেছে, সাথে সানগ্লাস আর ব্র্যান্ডের ঘড়ি, এতেই যেন ওকে হিরো লাগছে। সামিয়া আর সাইমা ও লেহেঙ্গা পরেছে, সাথে গর্জিয়াস সাজ, দুজনকেই কিউট লাগছে। রিমি লাল কালার লেহেঙ্গা পরেছে, সাথে ভারী জুয়েলারি, গর্জিয়াস মেকআপ আর রিমির সাথে ম্যাচ করে শেরওয়ানি পরেছে, দুজনকেই অনেক সুন্দর লাগছে, একেবারে পারফেক্ট কাপল। খাওয়া দাওয়া পর্ব শেষ করে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। বিয়ে পড়ানো শেষে আয়নাতে রিমির মুখ দেখানো হয় আয়নকে। আয়ন রিমিকে দেখে ক্রাশ খায় আর বলে, আমার বউকে আজ পুতুলের মতো লাগছে, অনেক কিউট মাশাআল্লাহ। রিমি অনেক লজ্জা পায় আয়নের কথাই। এভাবেই বিয়ে সম্পন্ন হয়। আয়ন আর রিমিকে বিদায় দেওয়ার সময় মিমি, ওর বাবা মা সবাই কান্না করে, রিমিও কান্না করে। বিয়ে হয়ে গেছে, ওর নতুন জায়গা, অন্য বাড়ি, অপরিচিত মানুষজনদের সাথে থাকতে হবে, বাবা মা সবাইকে ছেড়ে থাকতে হবে, এসব ভেবে কিছুক্ষণ পর রিমিদের বিদায় দেয়া হয়। রিমিরা বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। বাসায় আসার পর রিমিকে বরণ করে নেয় ওর শাশুড়ি মা। পরে রিমিকে আয়নের রুমে নিয়ে যায় ওর একমাত্র ননদ আনিকা। রিমিকে রুমে বসিয়ে আনিকা চলে যায়। বাসর ঘরে বসে আছে রিমি, ওর অনেক গরম লাগছে। ভারী লেহেঙ্গা, ভারী গহনা পরে অনেকক্ষণ ধরেও বসে আছে। আয়নের রুমে আসার খবরই নেই, আর কেউ ওকে জামা চেঞ্জ করতেও বলেনি, তাই ও এভাবেই এখনো বসে আছে। কিছুক্ষণ পর আয়ন রুমে প্রবেশ করে। আয়ন দেখতে পায় রিমি এখনো বিয়ের ড্রেস পরে বসে আছে। রিমি আয়নকে দেখে সে পায়ে ধরে সালাম করে। আয়ন রিমিকে উঠিয়ে বলে, তোমার জায়গা সব সময় আমার বুকে। রিমি লজ্জা পায়। তারপর আয়ন বলে, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার যাও বিয়ের পোশাক চেঞ্জ করে নাও। রিমি বলে, আমি তো ড্রেস আনিনি, কি পরবো? ওয়ার্ড্রোব খুলে দেখো, ওখানে তোমার প্রয়োজনীয় সব পেয়ে যাবে। মানে সব কিছু কি ওখানে আছে নাকি? আছে, আমি তোমার পছন্দের সব কিছু এনে রেখেছি। এবার যাও চেঞ্জ করে আসো, তোমার হয়তো অনেক গরম লাগছে। জি আচ্ছা। বলে রিমি চলে যায় ওয়ার্ড্রপের কাছে। ওয়ার্ড্রপ খুলে দেখে ওর পছন্দের সব ধরনের কাপড় এখানে রয়েছে। ও অবাক হয় এইসব দেখে। তারপরও ওখানে থেকে একটা কালো কালারের শাড়ি নিয়ে চলে যায় ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে শাড়ি পরে চুলের টাওয়াল পেঁচিয়ে বের হয় ওয়াশরুম থেকে। আয়ন রিমিকে ওয়াশরুম থেকে বের হতে দেখে সেদিকে তাকায়। ও তো রিমিকে এভাবে দেখে আরেক দফা ক্রাশ খায়। শাড়িতে যেন একদম নতুন বউ লাগছে রিমিকে। আয়ন তো রিমির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। রিমি আয়নের তাকানো দেখে লজ্জা পায়। কিছুক্ষণ পর লজ্জা কাটিয়ে আয়নের কাছে যেয়ে তুড়ি মেরে আয়নকে বলে, কি মিস্টার, এভাবে হা করে তাকিয়ে থাকলে তো মুখে মশা ঢুকে যাবে। আয়ন রিমির কথাই ধ্যান থেকে বের হয় আর একটু লজ্জাও পায় আর রিমিকে বলে, ঢুকবে না, মশা ঢুকবে না। এত কিউট বউ এনেছি ঘরে, বউকে একটু ভালো করে না দেখলে কি চলে নাকি? আগে বউকে একটু মন ভরে দেখি। রিমি আবারও লজ্জা পায় আয়নের কথাই। তার কথা ঘুরিয়ে বলে, দেখার জন্য সারা জীবন পড়ে আছে, পরেও দেখতে পারবেন। এভাবে যে ফ্রেশ হয়ে আসুন, আপনারও হয়তো অনেক গরম লাগছে। বউরে যে রূপের আগুন দেখতেছি, এতেই তো জলে পুরো শেষ হয়ে যাচ্ছে। রিমি লজ্জা মাখা মুখ নিয়ে আয়নকে বলে, রূপের আগুনে পড়ে জ্বলিয়ে এবার যান, ফ্রেশ হয়ে আসুন। বলে আয়নের হাতে টাওয়াল তুলে দেয়। আয়ন ও আর কিছু না বলে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। কিছুক্ষণ পর আয়ন ফ্রেশ হয়ে কোমরের টাওয়াল পেঁচিয়ে বাইরে বের হয়। রিমি তখন চুল আঁচড়াচ্ছিল। আয়ন যে রিমির পিছনে দাঁড়ায়। আয়নের দিকে তাকিয়ে রিমি চুল আঁচড়াতে হঠাৎ আয়নায় চোখ পড়ে। দেখে আয়ন ওর পিছনে দাঁড়িয়ে আছে। রিমির সাথে সাথে চোখে হাত দেয় আর আয়নকে বলে, আপনার কি লজ্জা শরম কিছু নাই নাকি? এভাবে খালি গায়ে কেন বের হয়েছেন? আপনি জানেন না আপনার ঘরে একটা অপরিচিত মেয়ে বসে আছে?
তারপরও এভাবে চলে আসলেন? তাড়াতাড়ি যে জামা পরে আসুন বলছি। আমি তো আমার ঘরে কোনো অপরিচিত মেয়ে দেখতে পাচ্ছি না, শুধু আমার বউ ছাড়া। তুমি কোথায় অপরিচিত মেয়ে দেখলে বলো তো? আমি কি অপরিচিত মেয়ে না? আমাকে আপনার চোখে লাগে না? আমি একটা জলজান্ত মেয়ে বসে আছি আপনার সামনে। না তো, কোনো অপরিচিত মেয়েকে আমার চোখে লাগছে না। আমি কোথায় অপরিচিত কাউকে দেখতে পাচ্ছি না, চারিদিক শুধু আমার বউকে দেখতে পাচ্ছি। তখনই রিমি চোখ থেকে হাত সরিয়ে বলল, আমি তো আপনার বউ, অপরিচিত একটা মেয়ে? বউ কি কখনো অপরিচিত হয় না? আগে তো কখনো শুনিনি। আগে শোনেননি তো কি হয়েছে, আজ তো শুনলেন, এবার জামা পরে নিন। তখন আয়ান মজা করে বলল, আমি কি মেয়ে নাকি জামা পরবো? না, আপনি ছেলে, আপনি তাড়াতাড়ি টি শার্ট পরে আসুন, আমার লজ্জা লাগছে। বলে আবারও চোখে হাত দেয়। আয়ান হাসে রিমির লজ্জা পাওয়া দেখে, আর টি শার্ট পরতে পরতে মজা করে বলে, লজ্জা করবে কেন? স্বামীকে তো এভাবেই দেখতে হয়। এখন থেকে প্রতিদিন এভাবে দেখবে। আমি প্রতিদিন তোমার সামনে এভাবে জামা কাপড় ছাড়া বসে থাকবো। রিমি তো আয়নের কথাই আরো লজ্জা পায়, আর চোখ থেকে হাতই সরায় না। আয়ন রিমির কাণ্ড দেখে কিছুক্ষণ হাসে, পরে রিমিকে বলে, আর লজ্জা পেতে হবে না ম্যাডাম, এবার চোখ থেকে হাত সরাতে পারেন। আমি পোশাক পরে নিয়েছি। আয়নের কথা শুনে রিমি এক চোখ থেকে হাতে আঙ্গুল কিছুটা সরিয়ে দেখে আয়ন সত্যি সত্যি পোশাক পরেছে কিনা। দেখতে পেল আয়ন পোশাক পরে নিয়েছে, তাইও চোখ থেকে হাত সরাই। কিছুক্ষণ পর আয়ন রিমিকে বলে, এবার ঘুমিয়ে পড়ো, সারাদিন অনেক ধকল খেয়েছে। রিমি আয়নকে জিজ্ঞেস করে, আমি কোথায় ঘুমাবো? তখন আয়ন বলল, কোথায় ঘুমাবো মানে বিছানায় ঘুমাবে? এটা কি জিজ্ঞেস করতে হয় নাকি? রিমি বলল, তাহলে আমি কোথায় ঘুমাবো? আমি এই কোথায় ঘুমাবো মানে আমি তোমার পাশে ঘুমাবো, বিছানায়। তখনই রিমি বলল, কিন্তু আমি আপনার পাশে ঘুমাতে চাই না। কেন ঘুমাতে চাও না? আমি এখনো বিয়েটা মন থেকে মেনে নিতে পারিনি, তাই। কেন মেনে নিতে পারোনি? জানি না, আমার আরও কিছুদিন সময় লাগবে, তাই আমি চাই এখন আমরা আলাদা ঘুমোবো। যতদিন না আমি বিয়েটা মেনে নিতে না পারছি ততদিন। আয়ন আর কিছু বলল না, শুধু মনে মনে বলল, তুমি আমাকে মেনে না নিয়ে কোথায় যাবে ভেবে? আমাকে তোমায় মেনে নিতেই হবে। যেভাবে বিয়েতে তোমায় রাজি করিয়েছি সেভাবে আমাকে মেনে নিতেই হবে। এসব ভেবে একটা বালিশ নিয়ে চলে যায় সোফায় ঘুমাতে। রিমিও বিছানায় শুয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে, আমি কি কাজটা ঠিক করলাম? ওনাকে পাশে শুতে না দিয়ে? বিছানাটা তো ওনারই, তাহলে বিছানার শোয়ার অধিকার একমাত্র ওনার। কিন্তু আমি তো এখন ওনার ওয়াইফ, তাহলে আমারও তো এখন সমান অধিকার রয়েছে ওনার সব কিছুতে। ভালো হয়েছে উনি সোফায় ঘুমাক, তাতে আমার কি? আমি তো বলেছিলাম এখন বিয়ে করব না, কিন্তু উনি তো আমার কথা শুনেননি, বিয়ে করেছেন। তাহলে এখন একটু কষ্ট করুক আর বুঝুক রিমিকে বিয়ে করে রিমির কথা না শুনে ভুল করেছে। রাতে মাহাতিম ওর রুমের সামনে সিঁড়ির পাশে রেলিং ধরে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এইবার যদি আমি আমার বাবা মায়ের খুনিকে খুঁজে না পাই তাহলে তোরাও বেঁচে থাকতে পারবি না। তাই তাড়াতাড়ি খুঁজে বের করার চেষ্টা কর তোরা, না হলে আমি তোদেরকে আজ তো পুঁতে ফেলবো। রাগে মাহাতিমের চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, হাত মুঠোবদ্ধ করে দাঁড়িয়ে আছে। মাহাতিম ফোনে আরো বলল, জেলে কে কে ওই ম্যানেজারকে দেখতে এসেছিল? তোরা কি খবর নিয়ে রেখেছিস? অপর পাশ থেকে উত্তর আসলো, জি বস, সব খবর রেখেছি। কে কে দেখতে গিয়েছিল, কাল আপনি আসলে আপনাকে সব বলবো। মাহাতিম আরো কিছু বলতে যাবে, তখনই সামিয়া পেছন থেকে বলে উঠল, ভাইয়া, কার সাথে কথা বলছো? মাহাতিম সাথে সাথে কল কেটে দিয়ে নিজেকে শান্ত করে সামিয়ার দিকে তাকিয়ে, এখনো ওর চোখ লাল হয়ে আছে। মাহাতিম সামিয়াকে বলল, তুই এখানে কি করছিস এত রাতে? আমি পানি আনতে যাচ্ছিলাম, তোমার ফোনে কথা শুনে দাঁড়ালাম। ভাইয়া, তুমি কি একটা জেলে আছে বলছিলে, শুনলাম। মাহাতিম কথা ঘোরানোর চেষ্টা করে সামিয়াকে বলল, কই
না তো, এমন তো কিছু বলিনি। মাহাতিম চায় না সামিয়াকে এসব বিষয়ে জড়াতে বা এসব বিষয় জানতে, তাই কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। না ভাইয়া, আমি নিজের কানে শুনলাম তুমি জেলে কে একটা আছে বলছিলে। যাই হোক ভাইয়া, তোমাকে একটা কথা বলার ছিল। বল, কি বলবি? ভাইয়া, তোমার বিয়ের দিন আয়ান ভাইয়ার আব্বু আরাফাত আঙ্কেল কাকে একটা ফোনে বলছিল ওকে জেল থেকে এখনই ছাড়ানো দরকার নেই, ওকে ছাড়ালে নাকি কেউ ওনাকে সন্দেহ করবে। সামিয়ার কথা শুনে মাহাতিমের কিছুটা সন্দেহ হয় আরাফাত চৌধুরীকে, কিন্তু সেটা সামিয়াকে বুঝতে না দিয়ে সামিয়াকে বলে, উনি হয়তো এমনি বলেছেন। তুই এবার যা, পানি নিয়ে খেয়ে শুয়ে পড়, আমিও শুতে চাই। আচ্ছা ভাইয়া। বলে সামিয়া চলে যায়। মাহাতিম রুমে যেয়ে শুধু সামিয়ার কথাগুলো ভেবেই যাচ্ছে। তখনই ওর গার্ডগুলোকে ফোন করে কিছু একটা বলে দেন। ও মিমিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে ও, কারণ ও কিছুটা নিশ্চিত হয় এবার ওর বাবা মায়ের খুনিকে ও ধরতে পারবে বলে। রাত 3টা বাজে। হঠাৎ মেঘের গর্জন শুনেই রিমির ঘুম ভেঙে যায়। দেখে ব্যালকনির দরজা খোলা আর জানালাও খোলা, তাই ভিতরে বাতাস আসছে। মেঘের গর্জন শুনে রিমি কিছুটা ভয় পায়। হঠাৎ সোফার দিকে চোখ যেতে দেখতে পাই আয়ন ঠান্ডায় কাত হয়ে জড়সড় হয়ে শুয়ে আছে। আয়নকে দেখে রিমি কিছুটা মায়া হয়। যতই বিয়ে করতে ইচ্ছে না থাকুক, কিন্তু এই লোককে তো অপছন্দ করেও থাকতে পারে। এই লোক ওকে পাওয়ার জন্য এতদিন অনেক কিছু করেছে, ওর পছন্দের সব কাজ করেছে। রিমি ভয়ে ভয়ে উঠে প্রথমে ব্যালকনির দরজা লাগায়, জানালাও লাগিয়ে দেয়, আর একটা পাতলা কাঁথা এনে আয়নের গায়ে জড়িয়ে দেয়। তারপর কিছুক্ষণ আয়নের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারপর উঠে চলে যায় নিজের জায়গায়। ওখানে যে আবার শুয়ে পড়ে। আয়ন এতক্ষণ জেগেছিল, কিন্তু ঘুমের অভিনয় করেছিল। রিমির সামনে আর দেখতে চাইছিল ওর প্রতি রিমি কি কোনো ফিলিংস আছে নাকি নেও বুঝতে পারছিল। কিন্তু রিমিও আস্তে আস্তে ওর প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে। যতই ও মুখে না করুক, বিয়ে করার ইচ্ছে ছিল না, কিন্তু নিজের ফিলিংস থেকে ও কখনোই নিজেকে দূরে রাখতে পারবে না। আয়নের ভালোবাসায় ওকে সাড়া দিতেই হবে, না দিয়ে যাবে কোথায়? এসব ভেবেই আয়ন খুশি হয়ে অন্যদিকে ফিরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে মাহাতিম ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বেরিয়ে যায় বাসা থেকে। বেরিয়ে যায় সাথে জোবানও। 1 ঘন্টায়ও একটা গোডাউনে যেয়ে পৌঁছায় মাহাতিম আর জোবান, যেখানে ম্যানেজারকে চোখ মুখ বেঁধে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, আর ওর চারপাশে বন্দুক হাতে দাঁড়িয়ে আছে দানব আকৃতি 10-12 জন গার্ড, যারা এতক্ষণ ম্যানেজারকে পাহারা দিচ্ছিল। মাহাতিম ম্যানেজারের সামনে একটা চেয়ারে বসে আর গার্ডদের বলে, ওর চোখ মুখ খুলে দাও। সাথে সাথে গার্ডরা ম্যানেজারের চোখ মুখ খুলে দেয়। চোখ খোলার পর ম্যানেজার মাহাতিমকে সামনে বসা দেখে অনেক ভয় পায়। ভয়ে ঢোক গিলে ওর ঠোঁট শুকিয়ে যায়। তারপর ম্যানেজার জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে মাহাতিমের দিকে তাকিয়ে বলে, আমি তো জেলে ছিলাম, তাহলে আমাকে এখানে কেন ধরে আনা হয়েছে স্যার? আমি তো জেলে আমার শাস্তি পাচ্ছিলাম, তাহলে এখানে কেন নিয়ে এলেন আমাকে? মাহাতিম ম্যানেজারের কথা শুনে হাসে আর বলে, এতদিন তো তুই যে শাস্তি পেয়েছিস ওটা তো অল্প ছিল, এইবার দেখবি তুই শাস্তি কাকে বলে, কত প্রকার ও কি কি। একটু পর জোবানকে বলে, জোভান, আমার ছুরিতে ধার দিয়ে রেখেছিস, আজ তো ম্যানেজারের শরীর থেকে মাথা আলাদা করে দেব। তখন জোবান বলে, জি বস, দাঁড় দিয়ে রেখেছি। বলে ছুরিটা মাহাতিমের হাতে দেয়। মাহাতিম ছুরিটা ছুঁয়ে দেখে আর ম্যানেজারের গলার কাছে নিয়ে ধরে, বলে, তুই কি দেখেছিস, তোর জন্য শুধু নতুন ছুরিটা ধার দিয়েও রেখেছি। ম্যানেজার মাহাতিমের কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। তখনই কান্না করতে করতে মাহাতিমকে বলে, স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি আর কখনো আপনার অফিসের দ্বারে কাছেও যাব না। আমি অনেক দূর চলে যাব আমার পরিবারকে নিয়ে, তবুও আমাকে ক্ষমা করে দিন। মাহাতিম ম্যানেজারের কথা শুনে হাসে আর বলে,
তুই কিসের শাস্তি পাবি ওইটা তো আগে জেনে নে, তারপর না হয় চলে যাস যেখানে ইচ্ছে। না না, তুই তো কোথাও যেতে পারবি না উপরে ছাড়া। বলে মাহাতিম জোরে জোরে হাসতে থাকে। ম্যানেজারের প্রাণ শুকিয়ে যাচ্ছে মাহাতিমের এরকম ভয়ঙ্কর হাসি দেখে। তারপরে ম্যানেজার শুধু ক্ষমা চাইছে মাহাতিমের কাছে। তখনই মাহাতিম জোরে বলে উঠল, এইবার তুই আমার কথা শোন, আমি যা প্রশ্ন করব তার সব সঠিক জবাব দিবি। যদি একটাও মিথ্যে কথা বলেছিস তাহলে তোর এখান থেকে বেঁচে ফেরা হবে না, সোজা তোকে উপরে পাঠিয়ে দেবো।